না, আজ বলবো না আপনাদের কোনো ঘোড়ার গল্প। আজকের ভিডিওতে থাকবে না কোনো পাহাড়ে ঘেরা অচেনা গ্রাম, বরং আজ আপনাদের সঙ্গে একটু গল্প করব প্রকৃতি নিয়ে। আচ্ছা, ম্যানগ্রোভ বলতে আপনাদের মাথায় প্রথমে কি আসে? সুন্দরবন? তবে আজ সুন্দরবনের নয়, আজ বরং আপনাদের সঙ্গে গল্প করব প্রতিবেশী রাজ্য উড়িষ্যার। আমরা যারা উপকূল থেকে বহু দূরে থাকি তারা একবারও কখনো ভেবে দেখি না শেষ 10-20টা বছরে আইলা, ফণী, আমফান, ইয়াসের মতন এত বড় বড় সব ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে আছড়ে পড়ল বাংলা কিংবা উড়িষ্যার উপকূলে, তাদের হাত থেকে এই স্থলভাগকে বাঁচানোর পিছনে এই ম্যানগ্রোভ অরণ্যের ভূমিকা কতটা বেশি। আর এই কারণেই আজ গোটা বিশ্বে অর্ধেকের বেশি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের পথে। আর সেই ধ্বংসলীলাকে থামাতেই এক বহুমুখী প্রতিষ্ঠানের এক দারুণ উদ্যোগ। আর এরকম ভালো একটা সুযোগ হাতছাড়া করা যায় না, তাই ঝটপট রেজিস্ট্রেশনটাও সেরে ফেললাম তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের। আর তাদেরই আমন্ত্রণে আমার মতন আরও বেশ কয়েকজন বাঙালি ট্রাভেল ইনফ্লুয়েন্সার সকলে মিলে পৌঁছে গেছিলাম সেই উড়িষ্যার অফবিট অষ্টরঙ্গা গ্রামে। আজ গল্প বলবো তারই। চলুন শুরু করা যাক আজকের এই অন্য রকমের গল্প একেবারে গোড়া থেকে। দিনটা ছিল 12ই মে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম হাওড়া স্টেশনে। আমাদের আজকের উড়িষ্যা যাওয়ার বাহন বন্দে ভারত এক্সপ্রেস। দেখলাম সে দাঁড়িয়ে রয়েছে তার নির্দিষ্ট প্ল্যাটফর্মেই। এটা হলো এই ট্রেনের এক্সিকিউটিভ কামরা। সকাল 6:10 বাজতেই ছেড়ে দিল আমাদের আজকের ট্রেন। আর ট্রেন ছাড়তেই হাতে চলে এল উপহার গোলাপ ফুল। সকাল সকাল গোলাপ ফুল পেলে মন তো ভালো হবেই। আর এদিকে বাইরে তখন বাংলার সবুজ প্রকৃতি, আর কানে চলছে অরিজিৎ সিং এর বাংলা গান। আর সার্ভ করা হলো বন্দে ভারতের ব্রেকফাস্ট। সেই খেতে খেতেই ছোট্ট একটা ঘুম দেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন উড়িষ্যার ভুবনেশ্বরে। স্টেশনের বাইরে বেরোতেই দেখে আমাদের জন্য গাড়ি রেডি। সেই গাড়ি করে সোজা পৌঁছে গেলাম মিনিট 20 মধ্যেই আমাদের হোটেলে। যে বহুমুখী সংস্থার আমন্ত্রণে আমাদের এবারে উড়িষ্যায় আসা, তাদেরই এই সমস্ত আয়োজন। একেবারে সমুদ্র পাড়েই সবুজে ঘেরা দারুণ লাক্সারি একটা রিসর্ট। রিসর্টে প্রবেশ করতেই আমাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হলো দারুণ সুন্দর করে। দেওয়া হলো ওয়েট টাওয়াল, সঙ্গে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। আর যে প্রধান কাজের জন্য এখানে আসা, মানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, সেই উদ্দেশ্যে প্রত্যেককে গিফট করা হলো একটা করে ছোট্ট সুন্দর চারা। আর এই হলো আমার রুম। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের রুমে। দারুণ সুন্দর একটা প্রপার্টি, হান্স কোকো পাম। আমরা এসছি অ্যাকচুয়ালি একটা ইকোলজিক্যাল ইভেন্টে। কাঠের বিছানা রয়েছে আর রুমে থাকবো, এত সুন্দর রুমে থাকবো আমি কেবল একা। একটা করে সুন্দর গাছ উপহার দেওয়া হয়েছে। তো সেই গাছটা আমাদের এক একটা প্রাণের সমান। তো গাছগুলোকে আমাদের বাঁচাতে হবে। দেখুন, একে চিনতে পারছেন কি? সৈকত ব্যানার্জি। গ্রেটফুল টু হ্যাভ ইউ বাই আওয়ার সাইড অ্যাজ উই মুভ ফরওয়ার্ড। #1with_nature। সঙ্গে একটা গুডি হ্যাম্পার টাইপের কিছু রয়েছে আর কি। আর এই দিকেও বেশ কিছু জিনিস রাখা রয়েছে আর কি। ঠিক রুমের সঙ্গে রয়েছে একটা করে বারান্দা দিয়ে বেরোলাম। আর এই হচ্ছে আমাদের প্রপার্টি। ওই দেখুন সমুদ্র, এই হচ্ছে সুন্দর সুইমিং পুল, পুরো রিসর্ট চত্বর এইটা। আর প্রত্যেকটা আলাদা আলাদা রুম দেওয়া হয়েছে। প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাক্সারি। আয়োজন ভরপুর। এখানে আয়োজন খুব সুন্দর, বোম ফেলার জায়গা। আচ্ছা, এইদিকে হচ্ছে স্নানের জায়গা আলাদা। এই হচ্ছে ব্যাপার। চলুন ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চের জন্য যেতে হবে। অল্প সময় বিশ্রাম করেই স্নান টান করে আমরা সোজা এবার চলে যাচ্ছি আমাদের রিসর্টের ডাইনিং এরিয়াতে। এখানেই আমাদের ব্যবস্থা করা হয়েছে লাঞ্চের মেনুতে আজকে রয়েছে গরম গরম বাঙালি খাবার, ভাত, ডাল, চিকেন কষা, আলু ভাজা, আরো কত কি। সেই সমস্ত কিছু খেয়ে বাকি বিকালটা আমাদের নিতে হবে বিশ্রাম। বিকালে তবে আমাদের সেদিন ছিল একটা সেশনের মূল বিষয় আগামীকাল আমরা কোথায় যাব, কি করব, আর কি জন্যই বা এই এত সুন্দর উদ্যোগটা নেওয়া। এই সুবাদে মনে পড়ে যাচ্ছিল ছোটবেলাকার স্কুলের ইভিএস এর ক্লাসগুলো, যেখানে প্রথমবার পড়েছিলাম আমাদের এই সমাজে পরিবেশে ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা কি। সেদিন সন্ধ্যায় সমুদ্র পাড়ে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা তাড়াতাড়ি ফিরে এসেছিলাম রুমে, কারণ পরদিন সকালটা শুরু হয়েছিল আমাদের বেশ তাড়াতাড়ি সূর্যোদয়ের সাথেই। ও হ্যাঁ, যাদের উদ্যোগের আমন্ত্রণে আমাদের এখানে আসা, তারাই উপহারগুলো আমাদের দিয়েছিলেন। এগুলো পরেই আজ আমাদের যেতে হবে ম্যানগ্রোভ রিস্টোরেশনে নিজেকে সামিল করতে। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। গতকাল বেশ তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আর এখন ঠিক সকাল 6টা বাজে। আমরা একবারে সকলে তৈরি ব্রেকফাস্ট টেবিলে যাব। ব্রেকফাস্ট অলরেডি চলে এসছে, আমাদের ফোন করেছিল নিচ থেকে। ব্রেকফাস্ট সেরে আমরা যাব অষ্টরঙ্গা, যেখানে অ্যাকচুয়ালি আমাদের আজকের গোটা এই দারুণ সুন্দর
ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, এই সমস্ত কিছু একেবারে প্ল্যান রয়েছে। সারাদিন আজকে অনেক প্রোগ্রাম, তাই খাওয়া দাওয়া খুব জরুরি। ব্রেকফাস্টে দেখলাম রয়েছে ভরপুর আয়োজন, বাঙালি থেকে সাউথ ইন্ডিয়ান এমনকি ইংলিশ ব্রেকফাস্ট রয়েছে, নানান পদ। তাই পেট পুরে সেরে ফেললাম ব্রেকফাস্টটা। ও হ্যাঁ, শুধু আমি এখানে একা আসিনি, আমার সঙ্গে রয়েছে অনুভব দা, সঙ্গে রয়েছে কমলিকা দেও। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রে এদের আপনারা আগে অনেকেই দেখেছেন। ব্রেকফাস্টের পর্ব মিটতেই চলে এলো আমাদের গাড়ি, সেই গাড়ি করেই আমরা এবার রওনা দেব। ও আপনাদের তো বলাই হয়নি যে অফবিট জায়গাটায় যাচ্ছি ম্যানগ্রোভ প্ল্যান্টেশন এবং রিস্টোরেশনের জন্য, তার নাম অষ্টরঙ্গা। ভুবনেশ্বর থেকে দূরত্ব প্রায় সড়ক পথে 83 কিলোমিটার, তাই লম্বা একটা পথ আমাদের পাড়ি দিতে হচ্ছে। রাস্তাঘাটও উড়িষ্যায় খুব সুন্দর। ঘন্টা দুয়েকের মধ্যেই দেখতে দেখতে সমুদ্র পার শেষ করে আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যার গ্রাম প্রকৃতিতে। দেখুন, এখানকার প্রকৃতির সাথে বাংলার গ্রাম প্রকৃতির মিল অনেকটাই। চারিদিকে কেবলই সবুজ মাঠ। রাঙামাটির পথ ধরে আমরা এখন পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য। এখানেই রয়েছে এই সংস্থার একটা নার্সারি। ম্যানগ্রোভের চারাগুলোকে অরণ্যের জন্য প্রতিস্থাপনের আগে এখানেই তাদের বড় করা হয়। উড়িষ্যায় এতদিন নানান জায়গায় গিয়েছেন, তো আজ এমন একটা জায়গায় নিয়ে এসেছি আপনাদের, উড়িষ্যায় একদম রুরাল গ্রামে। আমার চারপাশটা দেখুন, আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। তবে এই নার্সারিটা আমরা দেখবো একটু পরে। এখন সবুজ মাঠ ধরে আমরা এখন চলেছি নদীর দিকে। অদূরেই বয়ে যাচ্ছে ছোট্ট সুন্দরী দেবী নদী। এই দেবী নদীকে কেন্দ্র করেই এই সংস্থার ম্যানগ্রোভ প্ল্যান্টেশন এবং রিস্টোরেশন প্রকল্প। সকাল সকাল যে উপহার পেয়েছিলাম সেই সবুজ টি শার্ট আর মাথায় হলুদ টুপি পরনে আমরা চলেছি এখন সকলে নদীর দিকে। তবে মনের মধ্যে চলছে একটা কৌতূহল যে আজ আমরা আদৌ করবোটা কি, প্রকৃতিকে কিভাবে আমরা সাহায্য করব। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম একেবারে নদীর ধারে। এখানে দেখলাম আয়োজন রয়েছে আমাদের জন্য একটা বোটের। ধীরে ধীরে করে আমরা সকলেই উঠে পড়লাম সেই বোটে। এই নৌকা করে আমাদের ঘুরতে হবে বেশ কিছুটা সময় দেবী নদীতেই। আর এই নৌকা করে আমরা ঘুরে দেখব সেই ম্যানগ্রোভ অরণ্য। একদম গ্রামের ছেলের মতন বসে পড়েছি একদম নৌকাতে, বাবু হয়ে। এবার যেখানে খুশি, যে কুল খুশি নিয়ে যাক, কোনো সমস্যা নেই। গরমটাও কিন্তু ততটা নেই, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ওই হাওয়াটাই বাঁচিয়ে রেখেছে আর কি। আমাদের গ্রুপে আরো একজন জয়েন হয়েছে, তাকে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওতে আগেও দেখেছেন। ডিরেক্ট ফ্রম দিল্লি, বৃক্ষরোপণ উৎসবে মন দিয়েছে। ঠান্ডা 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 ওয়েদারে সত্যি উৎসব। কারণ এখানে দেখুন নৌকার অবস্থাটা দেখুন, সবাই মোটামুটি বসে পড়েছে একটু গরম গরম নৌকার উপরে। নৌকো ছাড়তেই আমরা ভেসে পড়লাম দেবী নদীর বুকে। এই মে মাসের ভরপুর গরমে তখন কারোর মাথায় ছাতা, তো কারোর মাথায় টুপি, আর কারোর চোখে সানগ্লাস। তবে এরকম অবস্থায় আর একটা জিনিস সব থেকে বেশি দরকারি, সেটা হলো জল। যে সংস্থার সঙ্গে এখানে আসা, তারা এই সুন্দর কাঁচের বোতলে প্রোভাইড করেছেন আমাদের সকলের জন্য এই জল। জোয়ারের কারণে এতক্ষণ এই দেবী নদীর জল বেরিয়ে গিয়েছে অনেক গুণ। ধীরে ধীরে করে আমরা পার থেকে বেশ খানিকটা দূরে এসে পৌঁছেছি। দূরে বাঁশের যে বেড়া, তার পিছনে দেখা যাচ্ছে একটু একটু করে ম্যানগ্রোভ অরণ্য। তবে একটা কথা বলে রাখি, জোয়ারের জলের কারণে এই জলের নিচেও কিন্তু অনেক ছোট ছোট ম্যানগ্রোভ অরণ্য এখন ডুবে রয়েছে। ভাটা হলে সেগুলো জেগে উঠবে। প্রতি বছর আমাদের ভারতবর্ষের এই পূর্ব উপকূলে নানা সাইক্লোন আছড়ে পড়ে, বিশেষত উড়িষ্যার উপকূলে। শুধুমাত্র কি সাইক্লোনের সেই তেজকে আটকাতেই এই ম্যানগ্রোভ অরণ্যের উপকারিতা আমাদের পরিবেশে? একেবারেই নয়। আমাদের জীবজন্তুদের নিঃশ্বাস ত্যাগ করার মাধ্যমে যে CO2 পরিবেশে বের হয়, তার 2 গুণ থেকে 4 গুণ হারে শোষণ করতে পারে এই ম্যানগ্রোভ অরণ্য। এমনকি এই ম্যানগ্রোভ অরণ্যে প্রায় কয়েক হাজার ফ্লোরা এবং ফনার বাস। তার নিদর্শন এই অরণ্যে প্রবেশ করতেই পেলাম। দেখুন কত বড় বড় সব পাখি বাসা বেঁধে রয়েছে এই অরণ্যে। শুধুমাত্র বায়োডাইভার্সিটি রক্ষার্থেই নয়, পলিমৃত্তিকা ফিল্টারে, এমনকি পর্যটন, মৎস্যশিল্পেও এই ম্যানগ্রোভ উদ্ভিদ এবং এই অরণ্যের গুরুত্ব অপরিসীম। জানেন কি, শেষ 50 বছরে আমরা এই গোটা পৃথিবীর প্রায় 50% ম্যানগ্রোভ অরণ্যকে হারিয়ে ফেলেছি। তাই এই সংস্থা শেষ 3 বছরে প্রতিজ্ঞা নিয়েছে প্রায় 60 একর জায়গা জুড়ে প্রতিস্থাপন করবে এই ম্যানগ্রোভ অরণ্যকে। উড়িষ্যার 5টি উপকূলবর্তী গ্রাম জুড়ে এই প্রকল্প চলছে এবং আগামী দিনে তা আরও বাড়বে। আমরা এখন যে জায়গার পাশ দিয়ে যাচ্ছি, দেখুন পুরো মনে হচ্ছে না সেই সুন্দরবন। সুন্দরবনে ঘুরতে গেলে আমরা এরকম রিজিয়ন দেখি না, একদম নদীর ধার বরাবর প্রচুর ম্যানগ্রোভ অরণ্য। एक है विलेज के साइड पे और एक है बिटवीन मिडिल पे। ये कौन सा है? ये नदी के साइड पे है। अच्छा, विलेज वाला साइड जब हम नार्सरी से निकलेंगे तब हम देखेंगे। এনারা টোটাল প্রায় 6 হেক্টর জায়গা জুড়ে এরকম ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করছে। 3 রকম জায়গা, একটা নদীর কাছে, একটা নদী থেকে অনেকটা দূরে গ্রামের সাইডে, আর একটা মাঝখানে। আমরা শুধুমাত্র এখন পাতাগুলো, উপরের পাতাগুলো দেখতে পাচ্ছি। ম্যানগ্রোভের যে অ্যাকচুয়ালি মূল, শ্বাসমূল, ঠেসমূল, যেগুলো আমরা ছোটবেলায়
মানে বইতে পড়েছি সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। তার কারণটা কি? জোয়ার চলছে, জোয়ারে সব ঢেকে গেছে এবং সেগুলো নাকি ওদের পুষ্টি দেয়। যখন আবার ভাটা হয়ে যায় সেগুলো মানে সেগুলো যে ভিতরে রয়ে যায় মূলের ভেতরে, সেগুলো নিয়েই ওরা ভাটার সময় বেঁচে থাকে। ছোট থেকেই স্কুলের ইভিএস কিংবা বায়োলজির বইতে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ সম্বন্ধে জেনেছি। তাই বলে রাখি, আজকের এই দুনিয়ায় প্রায় ৮০ রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় এই ধরনের বালুকাময় কর্দমাক্ত মাটিতে, যার নিদর্শন আমরা পাই সুন্দরবন ঘুরতে গেলেও। বড় নদী থেকে বেশ কিছু ছোট ছোট চ্যানেল প্রবেশ করছে এই ঘন ম্যানগ্রোভ জঙ্গলে। আগে থেকেই এই অঞ্চলে বেশ কিছু ম্যানগ্রোভ অরণ্য ছিল, কিন্তু তার বেশিরভাগটাই ক্ষতি হয়েছে ঝড়ে এবং সাইক্লোনে। আমরা এখন সেরকমই একটা চ্যানেল দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। ধীরে ধীরে জোয়ার কমে ভাটা আসছে, জলের স্তরও কমে আসছে, আর তত প্রকাশ পাচ্ছে জলের নিচে ডুবে থাকা ছোট ছোট ম্যানগ্রোভ উদ্ভিদগুলো। এখানে জলে কুমিরের ভয় নেই, তবে জলে রয়েছে প্রচুর সংখ্যক বিভিন্ন রকমের মাছ এবং জলজ প্রাণী। আগেই বলেছি, বায়োডাইভার্সিটির এক আতুর ঘর এই ম্যানগ্রোভ অরণ্য। সাধারণত ম্যানগ্রোভ উদ্ভিদের ৩ ধরনের মূল দেখা যায়। প্রথম, রাইজোমেটাস রুটস। এই শিকড়গুলি পৃষ্ঠের নিচে অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে, নরম কর্দমাক্ত স্তরে গাছগুলিকে স্থিতিশীল করতে সাহায্য করে। পুষ্টি গ্রহণও এগুলি দারুণ ভূমিকা পালন করে। দ্বিতীয়, নিউমোটোরোফোরাস বা বায়বীয় শিকড়। এই শিকড়গুলি ডুবে থাকা শিকড় থেকে উলম্বভাবে উপরের দিকে বৃদ্ধি পায়, যার ফলে গাছগুলি জলাবদ্ধ মাটিতে অক্সিজেন অ্যাক্সেস করতে পারে। এগুলিতে ছোট ছোট ছিদ্র থাকে যা বাতাস প্রবেশ করতে এবং অক্সিজেন শোষণ করতে সাহায্য করে। তৃতীয়, প্রোপ রুটস। এই শিকড়গুলি কাণ্ড থেকে বৃদ্ধি পায় এবং মাটিতে নিচে প্রসারিত হয়। বিশেষ করে কঠোর উপকূলীয় পরিস্থিতিতে গাছের জন্য অতিরিক্ত স্থিতিশীলতা প্রদান করে এই ধরনের মূলগুলি। এগুলি গাছগুলিকে শক্ত এবং জোয়ার এবং ঝড় সহ্য করতেও সাহায্য করে। আমরা এখন একদম রয়েছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে, মানে একদমই মধ্যে যেটা বলা যায়। চারিদিকটা অবস্থা দেখুন কিরকম। বাবা, এরকম ভাবে ম্যানগ্রোভ অরণ্যকে প্রথমবার দেখছি। এরকম ভাবে ম্যানগ্রোভ অরণ্য মানে প্রথমবার দেখছি, ফার্স্ট টাইম এরকম ভাবে ম্যানগ্রোভ ফরেস্ট बाबा देखिए पेड़ का हानि ना हो, ये ध्यान में रखिएगा। চিন্তা হচ্ছে এখানে কুমির না নেই? কুমির নেই এখানে, না 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 নেই নেই নেই, মানে এখানে আপনারাও চাইলে আসতে কি মানে ঘুরতে আসতেই পারেন, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে কিন্তু। আর আমরা এখানে এখন ডাব মেটাল বটল দিয়ে করতে দেখছেন ম্যানগ্রোভ অরণ্যগুলো একে কিরকম জেগে উঠছে। এতক্ষণ জোয়ারের জলে ডুবে গেছিল, এরকম অভিজ্ঞতা সুন্দরবনও সত্যি হয়নি। এরকম আবহাওয়াতে এরকম জায়গায় এইটারই সব থেকে বেশি দরকার। আরেকটা জিনিস কি বলুন তো, এটা তো কোনো ইকো ট্যুরিজম নয় বা ট্যুরিস্টরা আসেও না, তো সেই জন্য জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে নেচারের মতো রয়েছে। ট্যুরিস্ট আসা শুরু হলে কি হবে, এই জায়গায় আর ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবেন না, দেখবেন জলে ভেসে যাচ্ছে পেপসির বোতল। ট্যুরিস্ট আসলে শুরু যাবে ইলিশ উৎসব। হ্যাঁ, জলে ভেসে যাচ্ছে দেখবেন প্লাস্টিকের বোতল, কোকা কোলার বোতল। তো এই জন্য নেচারটা এখনো বেঁচে আছে, তখন আর বেঁচে থাকবে না এই গাছগুলো। যাক, বেশ কিছুটা সময় এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে কাটিয়ে এবার পালা আবার দেবী নদীর বুকে ভেসে যাবার। তবে এইবার আমরা যাচ্ছি আরেকটা দারুণ কাজে, যে জন্য এখানে প্রধানত আসা। এবার আমাদের নামতে হবে একটা জলাভূমিতে। এই জায়গাতেই আগামী দিনে হতে চলেছে আরো বড় ম্যানগ্রোভ অরণ্য, আর তাতেই আমাদের প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তাই প্রত্যেকে এবার গামবুট পরে নেমে পড়লাম এই জায়গায়। একটু পরে আমরাও প্রত্যেকে রোপণ করব একটা করে ম্যানগ্রোভ উদ্ভিদ। মনে পড়ে যাচ্ছিল সেই ছোটবেলার 5 জুনের কথা। বিশ্ব পরিবেশ দিবসে আমরা কোনো না কোনো সময় স্কুলবেলায় কোনো না কোনো প্রজেক্টে এইভাবে পরিবেশকে সাহায্য করেছি। আজ ইউটিউবের দৌলতে আবারও পালা সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই যে বাকিদের মতন আমিও একটা ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করলাম এই পরিবেশে। আর এই হলো আমাদের এবারের গোটা টিম। প্রকৃতির জন্য, এই ম্যানগ্রোভের জন্য একটা গাছ আমার তরফ থেকেও। আশা করব আপনারা আগামী দিনে এই দারুণ উদ্যম মানে যে প্রচেষ্টা তাতে সহযোগিতা করবেন। তবে আমরা প্রত্যেকে প্ল্যান্টেশন করে এখন এবার নৌকায় উঠে যাচ্ছি আবারও। বৃক্ষরোপণের পর্ব মিটিয়ে আবারও আমরা চেপে পড়লাম বোটে। দেবী নদীর বুকে ভেসে ফেরত চলে এলাম যেখান দিয়ে শুরু করেছিলাম আমাদের যাত্রা, ঠিক সেখানেই। আর এখানে রয়েছে এনাদের প্রথম নার্সারি। আগেই বলেছি, যে সমস্ত ম্যানগ্রোভ উদ্ভিদকে এরা অরণ্যে স্থাপন করেন তার আগে তাকে লালন পালন করা হয় এই নার্সারিতেই। এখানে কয়েক হাজার চারা রয়েছে এরকম। আর এই নার্সারি দেখাশোনায় রয়েছেন এই আশেপাশে গ্রামের প্রায় 15 জন কর্মী। তারা সযত্নে এই প্রকৃতির জন্য কাজ করে যাচ্ছেন নীরবে। আর তাদের পাশে দাঁড়িয়ে
শপথ নেওয়ার পালা আজ আমারও। আশা করব আগামী দিনে আমাদের মতন আপনারাও এই পরিবেশকে আরো সুন্দর করে তুলতে শপথ নেবেন। আর সেই কর্মীরাই আমাদের এখানে দারুণ সুন্দর করে অভ্যর্থনা জানালেন, তাতে স্থানীয় কায়দায় কপালে সিঁদুর দিয়ে, ফুল ছড়িয়ে, গাঁদা ফুলের মালা পরিয়ে। খুব ভালো লাগে এই ধরনের মানুষদের সঙ্গে যখন সময় কাটাতে পারি। সেদিন এই গরমের মধ্যেও আমাদের কারোর একটুও কষ্ট হয়নি, প্রত্যেকে দারুণ এনজয় করেছিলাম পুরো বিষয়টা। এই যে উলু শাক বাজছে তার কারণ জানেন? কারণ এই গ্রামে আমাদের এইভাবে স্বাগত জানানো হলো, গাঁদার মালা, ফুল বৃষ্টি আর সঙ্গে টিকা চন্দন দিয়ে। তবে এখানেই কিন্তু শেষ নয়। সেদিন এরপর আমরা চলে গেছিলাম পাশেই একটা ছোট্ট গ্রামে। আমাদের জন্য আয়োজন হয়েছিল দুপুরের লাঞ্চের এই গ্রামের বাড়িতেই, একেবারে স্থানীয় কায়দায়। সকলে বাড়িতে প্রবেশ করলাম, দেখলাম কি সুন্দর করে বাড়িটা সাজানো। আর সেই বাড়ির উঠোনেই প্রত্যেকের পাত পেরে বসে পড়লাম সানন্দে খাওয়া দাওয়া করতে। দুপুরের মেনুতে ছিল স্থানীয় সব আইটেম। একদম গ্রামেতে মাটিতে বসে খাওয়া দাওয়া। খাবারে কি কি রয়েছে? ভাত, ডাল, কারি, সবজি এগুলো রয়েছে। সকলে একদম ন্যাচারাল এসিতে বসে আছি আমরা, কোনো রকম মানে কৃত্রিমত ব্যাপার নেই এখানে, পুরোটা প্রাকৃতিক খাওয়া। তার মাঝখানে পিকনিক ব্যাপার মনে হচ্ছে না। খাওয়া দাওয়াটা খানিক এইরকম। কি মামা কেমন? সবাই মিলে হই হই করে সেরে ফেললাম দুপুরের লাঞ্চ, একেবারে পিকনিকের মাহল। সারাদিন এত খাটাখাটনির পর এই খাবারও আমাদের কাছে অমৃত। যাই হোক, সেদিন এসবের পর আমরা বিকাল ফিরে এসেছিলাম আবারও আমাদের রিসর্টে। বাকি দিনটা পুরোটাই আজ রেস্ট। আর সেদিন বিকালবেলা আমরা পৌঁছে গিয়েছিলাম সমুদ্র পাড়ে। বিকাল সন্ধেটা আমরা কাটিয়েছিলাম সেখানেই। দারুণ মজা করে কাটলো এই দুটো দিন, সঙ্গে একটা ভালো কাজও হলো। আপনাদের কিছুটা উৎসাহ দিতে পারলাম এই সমস্ত কাজে আগ্রহী হওয়ার জন্য। পরদিন সকাল হতেই আমরা ট্রেন ধরে রওনা দিই বাড়ি ফেরার জন্য।